2026 জুনের মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিগত নির্বাচনে কারসাজিতে জড়িতদের আনা হবে আইনের আওতায়। সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। ভোটের জন্য যুগ যুগ অপেক্ষা করবে না বিএনপি, বললেন রিজভী আহমেদ। বিগত আমলের দুঃসংস্কৃতি দূর করতেই অবাধ নির্বাচনের দাবি। বাড্ডা থানার হাফিজুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল, সালমান এফ রহমান সহ 9 জনের 2 দিন করে রিমান্ড। একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরও 12 জনকে। বিদ্যা সুন্দরের দেবী সরস্বতীর সামনে শিশুদের হাতে খড়ি, জ্ঞান বুদ্ধির জন্য ভক্তদের প্রার্থনা। দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, সবার যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন পূরণ হয়। শিক্ষা দীক্ষায় যেন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী ডিসেম্বর অথবা 2026-এর জুন মাসে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী আঞ্চলিক অফিসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও নির্বাচন সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশন তার দায়িত্ব পালনে প্রস্তুত। দীর্ঘদিন ভোট প্রদানে অতৃপ্ত থাকার ফলে মানুষ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। নির্বাচন কমিশনকে তার স্বচ্ছতা প্রমাণের সময় এসেছে। বিগত নির্বাচনগুলো নিয়ে তদন্ত চলছে, কারসাজিতে কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুক ব্যবহার করেছে। ভোট নিয়ে জনগণের দুঃস্মৃতি যেন দূর হয়, সেজন্য অবাধ নির্বাচনের দাবি বিএনপির। একথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা জানান রিজভী আহমেদ। সংস্কার এটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়, তবে সংস্কারের নামে নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষা করা চলবে না। সরকারকে দায়িত্বশীল করতেই বিএনপি সমালোচনা করে উল্লেখ করে রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দাম কমছে না নিত্যপণ্যের। পুলিশের শটগান ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বিএনপির এই নেতা। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আবার শেখ হাসিনা চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে, কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে, জনগণের মধ্যে যেতে পারছে না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় দলটি। সকালে নির্বাচন কমিশন ভবনে সচিব আক্তার আহমেদের কাছ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে চায় তারা, জানান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, যারা 71 ও 24-এর চেতনাকে ধারণ করবে, আরেকটি জুলাইয়ের তৈরি হবে না, এমন দলের সাথে জোট করবে তারা। বিডিপি নির্বাচন সংস্কার দুটোই চায় জানিয়ে চেয়ারম্যান বলেন, মূল সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার। নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করবে দলটি। পূর্ণ সংস্কার কখনো সম্ভব না, পূর্ণ সংস্কার রাজনৈতিক দলেই করবে, কিন্তু বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না।
রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 9 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানির শেষে এই আদেশ দেন। পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ড আদেশ দেন একই আদালত। এছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক, আতিক সাহেবকে সদস্য করে দেওয়া হয়েছে। এছাড়াও আরো 4 জনকে, কামাল আহমেদ মজুমদার তাকে 2 মামলায়, এবং আনিসুল হক এবং জিয়াউল হাসানকে 1 মামলায় এবং আনিসুল হককে আরো 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 12/11/2024 মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত বিবেচনা করে 2 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 20 জনের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈরে। এছাড়া একই উপজেলার আরও 8 জন নিখোঁজ বলে জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আমরা আরও জানবো। মাদারীপুরের রাজৈর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, নিহতদের পরিচয়ের ব্যাপারে পরিবার কি বলছে, নিখোঁজদের সম্পর্কেও একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ লোপা, নিহত যেই 2 জনের আমরা পরিচয় পেয়েছি, এর মধ্যে একজন ছিলেন সৌদি প্রবাসী, অর্থাৎ সে সৌদি থেকে দেশে আসার 1 মাসের মধ্যে সে দালালের ফাঁদে পড়ে সে এই ঝুঁকিপূর্ণ পথ অর্থাৎ লিবিয়ার যে ভূমধ্য সাগর রয়েছেন সেই ভূমধ্য সাগর হয়ে সে ইটালি যাওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে যেই সাগরের মধ্যে ট্রলার ডুবির ঘটনায় যেই কয়জন লাশ উদ্ধার হয়েছে এদের মধ্যে একজন, দিকে আরো 8 জনের আমরা খবর পেয়েছি। এরা সবাই রাজৌরের বিভিন্ন পৌরসভার ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের। এখন পর্যন্ত আমরা সেই পারিবারিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। আমি এই মুহূর্তে রয়েছি নিপুণ কীর্তনিয়া অর্থাৎ বোলগ্রামের যেই নিপুণ কীর্তনিয়া সেই বাড়িতে আমি রয়েছি। তাকে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দালালরা যে ভয়ঙ্কর গেম দিয়ে থাকে সেই গেমের পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই পরিবারটি দালালের সাথে নানানভাবে যোগাযোগের চেষ্টা করেও তাদের যেই সন্তান, তাদের যে পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্য তারা কোনো খোঁজ পাচ্ছে না। 14 লাখ টাকার কন্ট্রাক্টে এই নিপুণকে তারা ইটালি নেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তারা 10 লাখ দিয়েছে এবং এখন সর্বশেষ তার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। লোপা, প্রদ্যুৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে গ্রাম থেকে শুরু করে সকল জায়গায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকবে বলে আশা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গেল বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর বল্লার মুখ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মুহুরী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই দাবি পূরণ করা উচিত। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন আমিরে জামায়াত। এমন সরকার হোক, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট, সব জায়গায় তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। তাহলে দেশের সম্পদ যেখানেই ব্যয় হবে উন্নয়নের জন্য, আত্মরক্ষার জন্য, সেই সম্পদ কাজে লাগবে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের 2য় পর্বের ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় সুরায়ে নিজামের অনুসারীদের 2য় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। সকাল থেকে চলে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসগারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, প্রথম ধাপের মতো একই রকম নিরাপত্তা দেয়া হচ্ছে। বলেন, ড্রোনটি কারা উড়িয়েছে খতিয়ে দেখা হচ্ছে। এখন থেকে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবে না।
ইজতেমাকে উসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। দিনকে হাসিল করার জন্য, দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য, নিজে শিখবো, অন্যকে শিখাবো। নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বে প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। ইজতেমা মাঠের 2 কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয়, সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। দ্বিতীয় পর্বে ইজতেমা শুরু হয়েছে, কিছুক্ষণ আগেই বলছিলাম। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান, আমরা তার কাছে যাচ্ছি। পলাশ, এই মুহূর্তে ইজতেমায় কি আনুষ্ঠানিকতা চলছে? লোপা মূলত আহ্বান চলছে, যেহেতু জোহরের পর থেকেই আহ্বান শুরু হচ্ছে, সেটি একটানা চলবে রাত 10টা পর্যন্ত। দেখায় আমি এখন রয়েছি ইজতেমার ঠিক 7 নম্বর মূল ফটকে, অর্থাৎ যারা বিভিন্ন জেলার মুসলিমরা তারা কিন্তু এখন আসছে। অর্থাৎ বলা হয়েছে যে প্রথম পর্বে যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেখানে 22টি জেলার, ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসলিমরা এই পর্বে অংশগ্রহণ করতে পারবে। তারা কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই তারা ময়দানে আসা শুরু করেছে, এখনও আসছে। সেটি আরও যারা ইজতেমার যে মিডিয়া সমন্বয়কারী আছে তিনি যে বিষয়টি বলছে যে প্রথম পর্বে যারা রয়েছে তারাও যদি আসলে থাকতে চায় সেক্ষেত্রে থাকতে পারবে, এবং নতুন করে যারা 22টি জেলার মুসলিম রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করছে। সেই স্রোত কিন্তু এখন আমরা দেখানোর একটু চেষ্টা করছি। মুসলিমরা দলে দলে আসছে, তাদের সাথীদের নিয়ে একসাথে একত্রিতভাবে আসার চেষ্টা করছে। তবে ইজতেমার আয়োজক কমিটি যারা রয়েছে তারা বলছে যে এই গতকাল থেকেই তাদের ভিতরে মূলত আহ্বান শুরু হয়েছিল, যদিও আজকে জোহর নামাজের পর থেকে মূল যে আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখে, সেটি হচ্ছে যে আগামীকাল শনিবার আসরের পর কিন্তু একটি যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা হবে, সেটি আসলে এখনো নাম লিপিবদ্ধ করা হচ্ছে। সেটি আসলে আসরের পর আহ্বানের মাধ্যমে সেটি আসলে শুরু হওয়ার কথা রয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ নিয়ে মর্তে আবির্ভাব দেবী সরস্বতীর। ফুল প্রসাদ আর মন্ত্রজপে সকালে দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান ও বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা পরিদর্শনে আসেন 2 উপদেষ্টা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সুরের মহিমা তারই দীক্ষা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চড়ে মর্তে আসেন দেবী সরস্বতী। ভক্তকুলে ছড়িয়ে দেন জ্ঞান ও সুরের আশীর্বাদ। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে এই আয়োজন। সকাল 8:45 থেকেই দেবী অর্চনা ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী বন্দনা। ফুল প্রসাদ দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে চলে মন্ত্রজপ। জগন্নাথ হল মাঠের 72টি মণ্ডপে দেবীর কাছে জ্ঞান প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের পক্ষ থেকেই মণ্ডপ স্থাপন করা হয়। মণ্ডপ সজ্জায় ছিল সৃজনশীলতার ছোঁয়া। এবার সরস্বতী মায়ের কাছে প্রার্থনা যেন বিদ্যা বুদ্ধি জ্ঞানে পরিপূর্ণ হতে পারি। এবারের অ্যাডমিশন ক্যান্ডিডেট তো আমি, এবার মানে যাতে কোথাও কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাতে হয় সেই প্রার্থনাই মার কাছে করব। বিবেক বোধ, জ্ঞান সব কিছুতে, লেখাপড়া সব কিছুতে দিক দিয়ে যাতে ভালো কিছু করতে পারি। দেবী সরস্বতীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন অনেক ভক্ত। অনেক শিশুর জ্ঞানের হাতে খড়িও হয় এখানে। বিশ্বাস, দেবী উজাড় করে দেবেন জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ। শিক্ষা দীক্ষায় যেন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। ও যাতে বড় হয়ে বলতে পারে যে ওর কোনো সীমাবদ্ধতা নাই, যেগুলো আমরা ফেস করেছি। আমাদের যে স্বপ্নগুলো আছে, আমরা ভালো একটা জায়গায় চাকরি করতে পারি, বা আমাদের যে ব্যবসা ক্ষেত্রে বলেন বা সবার যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন পূরণ হয়। এক পর্যায়ে জগন্নাথ হল মাঠের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান তারা। সে সঙ্গে দেশের শৃঙ্খলা রক্ষায় সকলকে ধৈর্যশীল হওয়ারও আহ্বান জানান। তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। সরস্বতী পূজার কথাটা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুল থেকে এই পূজা উদযাপন করা, এই পূজাকে নিয়ে একটা যে উৎসবমুখর পরিবেশ সেটা দেখে এসেছি। পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজা পাঠ।
তবে শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয়, বিনা হাতে শ্বেত শুভ্র দেবী সরস্বতী সবাইকে আশীর্বাদ বর্ষণ করুন সারাটি জীবন, এই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। কারো প্রত্যাশা পরীক্ষায় ভালো ফলাফল, কারো বা একটা ভালো চাকরি। সব মিলিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং সুরে দেবী সরস্বতী যেন ভক্তদেরকে ভরিয়ে দেন সেই প্রত্যাশা, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, বইমেলায় পাঠক লেখক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? নতুন কোন কোন বই পাঠকদের নজর কেড়েছে? 1 ঘন্টা হতে চললো মেলার প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা যারা বইপ্রেমী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে ভিড় বলা যাবে না, তারপরও কিন্তু মানুষের সংখ্যা নেহাত কম নয় এবং মানুষজন আসছেন। প্রথম সময়ে যে চিত্রগুলো আমরা দেখি যে প্রত্যেকটা স্টলে স্টলে তারা ঘোরেন এবং কোন কোন লেখকের বই আছে কোন স্টলে এবং তাদের পছন্দের স্টলগুলো কোন জায়গাটিতে অবস্থিত সেটাই আসলে খুঁজে বের করার চেষ্টা থাকে পাঠকদের মধ্যে এবং তারা চেষ্টা করেন ক্যাটালগুলো সংগ্রহ করতে, কি কি নতুন বই আসবে সেগুলোর একটা ধারণা নিতে এবং সেই অনুসারে তাদের যে বাজেট সেই অনুসারে তারা বইগুলো কোনটা কিনবেন সেটা সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই জায়গাটিতে এসে আসলে যেমনটি দেখছিলাম এখানে তরুণ প্রজন্মের মানুষের অংশগ্রহণ কিন্তু অনেকটাই বেশি এবং নারীদের মধ্যে একটা উৎসব একটা আমেজ রয়েছে। অনেকেই শাড়ি পরে এসেছেন এবং নিজেদের একটা উৎসবের আমেজ, স্মৃতি সংরক্ষণের যে একটা বিষয় সেটি তারা করছেন। কয়েকটি স্পেসিফিক তথ্য দিতে চাই যে আসলে এবারের মেলায় মোট প্রতিষ্ঠান 708টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। মোট ইউনিট 1084টি 1084টি প্রতিষ্ঠান এখানে রয়েছে। প্যাভিলিয়ন 37টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 36টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। এছাড়াও লিটল ম্যাগাজিন চত্বর রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে। 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান 74টি এবং ইউনিট আছে 120টি। এই যে বিশাল পরিসরের আয়োজন, সেই আয়োজনের সাথে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের জন্য খাবারের স্টল রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, ওযু করার ব্যবস্থা রয়েছে, টয়লেট তো আছেই এবং একই সাথে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন এবং সহযোগিতার জন্য আনসার সদস্যরাও রয়েছেন। সার্বিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু আমরা প্রকাশক এবং লেখক যারা রয়েছেন তাদেরকে সন্তুষ্টি প্রকাশ করতে দেখেছি এবং নতুন লেখকদের যে একটা প্রত্যাশা যে এইবারের মেলাটি বেশ জমে উঠবে, একই সাথে ক্রেতারাও কিন্তু প্রত্যাশা করছেন নতুন নতুন বই তারা সংগ্রহ করতে পারবেন, বেশ ভালো বই তারা সংগ্রহ করতে চান। লোপা। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।